আগামী প্রজন্ম আছে। হঠাৎ করেই ভাবনাটা আসা হচ্ছে আমাদের বাড়িতে একজন আমাদেরই আ আত্মীয় তিনি টিভি দেখছিলেন এবং টিভিতে তখন খবরের চ্যানেল চলছে এবং সেখানে আ অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে এবং আমার মেয়ে সেই ঘরে ঢুকেছে। ঢুকে বলছে, "এখানেও এসব কথা?" আর সেটা শুনে আমার ভীষণ কানে লাগে যে আমি কোন সমাজে, কোথায় একজন সিঙ্গল মাদার হয়ে আমার মেয়েকে রেখে যাই। আমি শিল্প চর্চা করি, আমি শব্দ নিয়ে কাজ করি। যেখানে আমি প্রত্যেক মুহূর্তে বলি শব্দ ব্রহ্ম, শব্দ দিয়ে ছবি আঁকি। সেখানে ব্রহ্ম যদি দাবানল সৃষ্টি করে তাহলে একসময় সেই দাবানলের আঁচ আমার মেয়ের গায়েও লাগবে এবং আমার মেয়ের মতো আরও যারা সন্তান আছে চারপাশে তাদের গায়েও লাগবে এবং যারা বলছেন তাদের আগামী প্রজন্মের গায়েও লাগবে। তাই এই কাজ শুরু করা এবং কোনো ঝান্ডা তুলে নয়, কোনো আ উঁচু গলায় নয়, ঠান্ডা গাড়ি থেকে নেমে বড়, বড় কথা বলে নয়। একদম সাধারণ মানুষের সাথে সাধারণ কথা বলে, আবদার করে এবং কিছু কাজের মাধ্যমে আমি চাই যে এই থেকে যাতে আমরা সুতে ফিরে আসি। কুকথা, কুসংস্কৃতি এর থেকে যাতে আমরা সুতে ফিরে আসতে পারি এবং আমরা যে যা কাজ করছি, সেই কাজের যেন একটা সার্থকতা পায়। আমরা যেন একটা সুন্দর সমাজ আমাদের সিন্ধুকে রেখে যেতে পারি আগামী প্রজন্মের জন্য। গোটা দেশ জুড়ে যেহেতু আ আ ১৮তম লোকসভা নির্বাচন চলছে, এটা কি আপনি মনে করেন যে শুধুমাত্র কলম ধরে কিংবা ভাষাকে সামনে রেখে এই যে থেকে সুতে ফেরা সম্ভব? অবশ্যই। আমরা কথা দিয়েই কিন্তু সমস্ত যুদ্ধ শুরু হয়েছে এবং কথা দিয়ে কিন্তু অনেক যুদ্ধ বন্ধ করা যায়। একসময় পালাগান হতো, তরজা হতো, কবিগানের লড়াই হতো। তখনও কিন্তু চাটুকারিতার সঙ্গে প্রতিবাদ করা হতো এবং তার জন্য বোধহয় একটা অধ্যবসায়ের প্রয়োজন আছে, মেডিটেশনের প্রয়োজন আছে, আত্মশুদ্ধি ঘটানোর প্রয়োজন আছে। হয়তো আ আমি কুকথা বলে বা মানুষকে আ মনে আঘাত দিয়ে একটা চ্যানেলের টিআরপি বাড়াতে পারি। কিন্তু আল্টিমেটলি আ সেটার আ ফল সুদূর প্রসারীভাবে কখনোই ভালো হতে পারে না। এবার আমরা যারা আ আমাদের জনপ্রতিনিধিদের দেখছি, যাদের উপর ভরসা করে আমাদের দৈনন্দিন জীবন চালাচ্ছি এবং দৈনন্দিন জীবন যাদের উপর ছেড়ে দিচ্ছি, তারা যদি আ ভালো কথা বলেন, তাহলে বোধহয় তাদের উপর ভরসা করতে একটু সুবিধা হবে। এই যে প্রত্যেকদিন একটু করে মনের রক্তক্ষরণ হচ্ছে, সেটা দেখে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা ভোট দিতে যাবে না। আমার আ সরস্বতী ভান্ডারের একটি প্রোগ্রামে ২১ বছরের একটি মেয়ে এসে বলে, "না বাবা ভোট দিতে যাই না কারণ ভয় লাগে। যদি ঝামেলা হয় আমার এসব একদম ভালো লাগে না।" সেটা কেন বলা হবে? আমরা সবাই চাই আমাদের ছেলেমেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, পলিটিশিয়ান না হোক। কেন চাইবো? আমাদের সমাজ গড়ার কারিগর আমাদের বাড়ি থেকে কেন তৈরি হবে না? কারণ এতটাই আমরা বীতশ্রদ্ধ হয়ে গেছি। হয়তো তার সবচেয়ে বড় কারণ হচ্ছে শব্দ। কারণ আমরা খুন হতে কিন্তু দেখি না। কিন্তু আমরা কথাগুলো শুনতে পাই। এবং তার জন্য যদি আমরা আমাদের অপোনেন্ট আমাদের বাজে কথা বলবে, কিন্তু সেটাকে সুন্দর ভাষায় কিভাবে জবাব দেব তার জন্য বোধহয় একটু অধ্যবসায়ের প্রয়োজন আছে। সেটা যদি করা হয় তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই রাজনীতির লড়াইটাও লড়া যায়। আ যে সময় দাঁড়িয়ে এই আ আন্দোলন, এই প্রতিবাদ আ আ আ একেবারে কলম নিয়ে, ভাষা নিয়ে প্রতিবাদ। সেক্ষেত্রে ইতিউতি রাজনীতিবিদদের চমকানো, ধমকানো এইগুলো কি ফেস করতে হয় না? হ্যাঁ, সস্তায় পাবলিসিটি চাওয়ার চেষ্টা। তা আ যার যেরকম চিন্তাভাবনা সে তেমন করে বলবে। কিন্তু আমার যেহেতু একটা লক্ষ্য আছে। ১ম লক্ষ্য হচ্ছে আমরা বলি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। সেখানে যেমন লক্ষ্মীর ভান্ডার হয়েছে, আমরা চাই আমাদের ঘরে লক্ষ্মী বসত করুক, আমার সন্তান যেন দুধে ভাতে থাকে। আমি এটাও চাইবো আমার সন্তানের মননে আর কণ্ঠে যেন সরস্বতী থাকে। এবার আমার সন্তান যেন আমি থেকে আমাদের সন্তান হয়ে ওঠে এবং যারা বলছেন তাদের সন্তানটাও কিন্তু আমার সন্তানের মতো। সেটা যদি ভাবতে পারি তাহলে ঘর থেকেই ভালোটা হওয়া শুরু হবে। এবার
যে যা খুশি বলছে বলুক, মানুষ তো বলবেই। মানুষ খারাপটাও বলবে, ভালোটাও বলবে। তবে আমার মনে হয় ভালোর সংখ্যাই এখনো বেশি। তাই অনেক মানুষকে পাশে পেয়েছি। না হলে আমার একার পক্ষে এই লড়াই লড়া সম্ভব ছিল না। আ এর পাশাপাশি আপনার লেখা, আ পুজো নিয়ে আপনার কাজ। আ সেটা সাধারণ মানুষকে কতটা সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে পারছে? একদম তাই। আমার সবকিছু সব আ চিন্তাভাবনাই মনে হয়েছে যে সবার থেকে আলাদা। যা প্রচারের আলোয় আসে না, সেরকম কিছু নিয়ে কাজ করি। যেমন এবার আমি সার্ভে পার্কের পুজোতে পুরো থিম থেকে শুরু করে থিম সং পুরোটাই আমার করা এবং সন্দীপ দত্ত মহাশয়কে নিয়ে। যাকে প্রায় সবাই ভুলেই গেছেন। মানে যখন ন্যাশনাল লাইব্রেরি থেকে সমস্ত লিটল ম্যাগাজিন বের করে দেওয়া হচ্ছে তখন উনি প্রায় বুক আগলে তার বাড়িতে সমস্ত বই নিয়ে যান এবং তার বাড়িতেই একটি লাইব্রেরি তৈরি করা হয়। তখন কেউ চিনতেন না ওনাকে। বইমেলায় একজন ছাপোষা লোক। এবার এবছরই মানে গত বছরই তিনি মারা গেছেন এবং আমি চেয়েছি যে সন্দীপ দত্তের বাড়ির মতোই মানে বাড়ির আদলেই যেন পুজো মণ্ডপ তৈরি হয় এবং এই যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বই পড়া ছেড়ে দিচ্ছি। এত ইয়ের যুগ হয়ে যাচ্ছে। সেখান থেকে যদি আমরা বই পড়ার অভ্যেসটা বাড়াই, তাহলে আমাদের আগামী প্রজন্ম যা লিখছে, সেগুলোও আমরা বোধহয় পড়তে পারবো। আমরা ফেসবুকে অনেক নতুন লেখা দেখি, আমাদের নতুন প্রজন্ম লিখছে। আমরা এই যে গেলো, গেলো রব তুলি, গেলো, গেলো রবটা কিন্তু গেলো, গেলো রব নয়। কারণ তাহলে এবার বইমেলায় এত রেকর্ড সংখ্যক বই বিক্রি হতো না এবং নতুন প্রজন্মকে যদি আমরা উদ্বুদ্ধ করতে না পারি যে, "না, তোমাদের লেখাটাও ভালো হচ্ছে, ঠিক আছে এরকম নয় আরেকটু এরকম করে লেখো।" তাহলে বোধহয় আমাদের এই পড়ার অভ্যেস, ওই সুসংস্কৃতিগুলো আরো ফিরে আসবে। এবার একটা রেনেসাঁ চলছে। মানে তার আগে একটা যুদ্ধ চলে এবং সেই যুদ্ধের হয়তো আমি একজন যোদ্ধা এবং আমার আশেপাশে অনেক সহযোদ্ধা আছে। এই পুজোর কাজে তারা যে আমার এরকম ভাবনাগুলোকে প্রশ্রয় দিচ্ছেন, এটাই আমার কাছে একটা বড় পাওনা। আ পুজো আসছে এবং ভোট পুজোর পরও আবার দুর্গাপুজো আনন্দে গোটা মানে বাংলা মানবে। এই জায়গায় দাঁড়িয়ে এবারের পুজোর চিন্তাভাবনা কিংবা প্রান্তিক মানুষের জন্য কিছু কাজ করার কি চিন্তাভাবনা রয়েছে? আহ ২ টো কাজ করার আমার ভীষণ ইচ্ছে আছে। জানি না করতে পারবো কিনা। একটা হচ্ছে যে আ মুখা শিল্প নিয়ে। অথেন্টিক মুখা শিল্পটা কি সেটা নিয়ে কাজ করা। আর সুন্দরবনে আমাদের তো আমরা জানি আমাদের ভয় থেকে ভক্তি এসছে। এখন তো ভক্তিটা নিয়ে বা ধর্ম নিয়ে আমরা আ রাজনীতি করছি কিন্তু ধর্ম ধারণ করে। একসময় ভক্তি থেকে মানুষের ধর্মের প্রতি আকর্ষণ বেড়েছে। যে হয়তো পুজো করলে আমরা এই প্রকৃতি দুর্যোগ, এই প্রকৃতির করাল গ্রাস থেকে বাঁচতে পারবো। তার থেকে হয়তো এই ভক্তি এসেছে। হয়তো না সত্যিই তাই আমরা সোশ্যাল সায়েন্স পড়লে সেটাই দেখতে পাবো। তারপরে আমাদের এই মূর্তি পুজো এসছে। কিন্তু ধর্ম যেহেতু আমাদের ধারণ করে, এই ধর্মের যে ইতিউতি দিকগুলো যেগুলো ফুল বেলপাতায় পুজো নয়, যেগুলো মানুষের পুজো, সেই মানুষের পুজোর মাধ্যমে কিভাবে আমরা প্রকৃত পুজোটাকে প্রতিষ্ঠা করতে পারবো। আ জাঁকজমক করে পুজো তো হবেই। কিন্তু এই যে আ আত্মার পুজো, আত্মশুদ্ধি ঘটানো সেইটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে যে মনের অলিগলিতে অনেক বিষাক্ত সাপ থাকে, ক্যাকটাস থাকে, আবার কখনো ভালো ফুল ফুটে থাকে। সেই মনের অলিগলির গল্প যেন সবাইকে বলতে পারি, সেটা নিয়ে একটা কাজ করার ইচ্ছা আছে। আরেকটা কাজ করার ইচ্ছা আছে হচ্ছে অটিস্টিক বাচ্চাদের নিয়ে। আ তাদের স্পিচ নিয়ে একটা প্রবলেম হয়। তাদের স্পিচ থেরাপিটা নিয়ে খুব একটা ভাবা হয় না। সেটা যদি ভাবা হয় তাহলে তাদের বাবা-মা এবং তাদের পক্ষেও কিন্তু আমাদের সঙ্গে আ কমিউনিট কমিউনিকেট করতে সুবিধা হয় আরকি। সেইটা নিয়ে একটা কাজ করার ইচ্ছা আছে এবং এই অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজটা অলরেডি আমি শুরু করে দিয়েছি। এখন আ সেটা যদি পুজোর কাজ হয় আর আমার সরস্বতী ভান্ডার এই শব্দ, বর্ণপরিচয়, সহজ পাঠ এগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আ অতীত জীবন, অতীত জীবন কাটিয়ে বর্তমান জীবন, অতীত থেকে শিক্ষা নেওয়া সবকিছুর মধ্যে দিয়ে কিছু না কিছু সময় আমরা আ শিখছি। এখনো শিখে যেতেই হবে। জীবনের শেষ দিন পর্যন্ত। আ ঝরনা কি শিখলো? আমি থেকে আমরা হওয়া।
১ম এ আমিতে বাঁচতাম। আমার দুঃখ, আমার কষ্ট, আমার ডিপ্রেশন, আমার ভালো না লাগা, অন্ধকার ঘরে শুয়ে থাকা, আমার জীবনে কিছু নেই। মেয়েটাকে মানুষ করতে হবে। মেয়েটা বড় হয়ে গেলেই ব্যাস আর বাঁচার কোনো ইচ্ছা নেই। কিন্তু এই ঝরনা থানা, পুলিশ, কোর্ট, আ তারপরে বিভিন্ন কাজ করতে গিয়ে বাধা পাওয়া। আমার পোষ্য এবার বইমেলায় আমার বইটা প্রকাশ করে। সেখানে শুনতে হয়েছে যে যেখানে সেলেবরা আসে সেখানে একটা কুকুর বই প্রকাশ করতে পারে না। তখন সেই ঝরণা ভয় পায়নি। সেই ঝরণা বলেছিল, "আমার পোষ্য চিকুই বইটা প্রকাশ করবে, দেখি আমাকে কে আটকায়।" এবং আমি চেয়েছি যে বইমেলায় একটা পেট জোন হোক। সেখানে আমাকে বলা হয়েছে যে, "তাহলে তো পিসি সরকার হাতি নিয়ে আসবে।" তো আমার তখন মনে হয়েছে যে আমাদের অর্থনীতি যখন ঊর্ধ্বমুখী, আমাদের মানসিকতা বোধহয় নিম্নমুখী। যাই হোক, সেই ঝরণা বোধহয় আমার সন্তান থেকে আমাদের সন্তান হতে শিখেছে। ভাব মানে তাদের জন্য ভাবতে শিখেছে। সেই ঝরণা ষষ্ঠীর দিন নিজের বাচ্চার জন্য ষষ্ঠীর পুজো করে যাদের বাবা-মার কাছে আ শিবের মাথায় দুধ ঢালাটা একটা ফ্যান্টাসির মতো, আ তাদের জন্য ষষ্ঠী করতে গিয়েছে। তাদের সঙ্গে সময় কাটাতে গিয়েছে। সেই ঝরনা আমি থেকে আমরায় বাঁচতে শিখেছে এবং একটা এক্সটেন্ডেড ফ্যামিলি করতে শিখেছে। যেখানে রক্তের সম্পর্ক নেই, যেখানে স্বার্থের সম্পর্ক নেই। শুধু প্রাপ্তি আছে, আঘাত পেলে মনে হয়েছে যে এটা আমার প্রাপ্য ছিল, আরো শেখা দরকার। শেষ প্রশ্ন একটা না করলেই নয়। যেহেতু এই ভোট, রাজনীতি সবকিছু চলছে, আগামী দিন যদি কখনো কোথাও অনেকেই বলেন কাজ করতে গেলে তকমার দরকার হয়। কখনো যদি ভোট রাজনীতি, রাজ্য রাজনীতির কোনো তকমার অফার আসে, কি করবেন? একদম না। আমি বলি আমার রাজ্যে আমি রাজা। আ আমাকে কোথাও যদি বেঁধে দেওয়া হয়, আমি বোধহয় অনেক কাজ করতে পারব না। এবার আ আমি আমার মতো কাজ করতে থাকব। আর সবার জন্য ভাবতে থাকব। আমার চিন্তা ভাবনা হবে আকাশের মতো। আর কোথাও বেঁধে দিলে আমি আকাশের মতো চিন্তা করতে পারব না। কোথাও একটা বেঁধে যাব। সেই বেঁধে যাওয়াটা পছন্দ করি না।